আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। জুলাই যোদ্ধা সুরক্ষা অধ্যাদেশে সরকার ও বিরোধী দলের ঐক্যমত্য। আন্দোলনে পুলিশ নিহতের ঘটনায় নতুন করে মামলা হবে না, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী। কিছুতেই কাটছে না জ্বালানি তেলের সংকট। মজুতদারি ও প্যানিক বাইংই কারণ, দাম বাড়বে কিনা ঠিক হবে কাল। সারা দেশে হামের প্রাদুর্ভাব, হাসপাতালে কষ্ট পাচ্ছে হাজারো অবুঝ শিশু। এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে আসতে পারে টিকার চালান। প্রথমবারের মতো ক্রীড়া ভাতা ও কার্ড প্রদান কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। মাসে লাখ টাকা পাবেন তালিকাভুক্ত খেলোয়াড়রা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। জুলাই যোদ্ধাদের সুরক্ষা অধ্যাদেশ সর্বসম্মতিক্রমে সংসদে বিল আকারে পাশ করার বিষয়ে ঐকমত্য হয়েছে বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। গণ অভ্যুত্থানের সময় পুলিশ হত্যার বিষয়টি এরই মধ্যে ফয়সালা হয়ে গেছে বলেও জানান তিনি। আর জ্বালানি পরিস্থিতি, সরকারের প্রস্তুতি পরিকল্পনা সংসদে তুলে ধরে জ্বালানি মন্ত্রী বলেন, জনগণের মধ্যে আতঙ্ক অনর্থক জটিল করে তুলেছে জ্বালানি পরিস্থিতি। সম্ভাব্য চাহিদার চেয়েও বেশি প্রস্তুতি আছে সরকারের। তিনি আরো বলেন, জ্বালানি ঘাটতির চেয়ে মজুদের মানসিকতাই এখন সবচেয়ে বড় সমস্যা। সংসদ অধিবেশনের আজকের কার্যসূচির শুরুতে প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর। পুলিশ হত্যা নামক একটা ফ্রেম ব্যবহার করা হচ্ছে আওয়ামী লীগের তরফ থেকে। সেই বিষয়ে যে অস্পষ্টতা তৈরি হয়েছে, সেই বিশৃঙ্খলাগুলো দূরীকরণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো উদ্যোগ আছে কিনা আপনার মাধ্যমে জানতে চাই। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সে ফয়সালা যুদ্ধের ময়দানেই হয়ে গেছে। গণ অভ্যুত্থানের সময় রাজপথে অভ্যুত্থানকারী আন্দোলনকারীদের বিরুদ্ধে যারা হানাদার বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়ে হত্যাযজ্ঞ চালিয়েছে, ম্যাসাকার করেছে, গণহত্যা করেছে, তারা জনতার প্রতিরোধের মুখে কেউ কেউ হয়তো প্রাণ হারিয়েছে, কেউ কেউ আহত হয়েছে, কিন্তু সেটা যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে। এবং সেখানে যোদ্ধাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য যে অধ্যাদেশ জারি করা হয়েছে, সেই বিষয়ে আমরা এই অধ্যাদেশটি এখানে গ্রহণ করার জন্য সবাই সর্বসম্মত হয়েছি। স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্ন মত কালচার নিয়ে বিস্তারিত পরিসংখ্যানও তুলে ধরেন তিনি। যেহেতু একটা খারাপ কালচার বাংলাদেশে শুরু হয়েছে এবং আমি নিজেও 21শে ফেব্রুয়ারি সেটার একজন ভুক্তভোগী। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দাবি আদায়ের নামে কোনো মবের সুযোগ দেবে না এই সরকার। রাস্তাতে যে কোনো দাবি নিয়ে সড়ক অবরোধ করে দাবি আদায়ের যে প্রবণতা ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখা গিয়েছে, ক্ষেত্র বিশেষে সেই গভর্নমেন্টের দুর্বলতার কারণে ইন্সপায়ার্ড হয়েছে, সেটাকে আমরা আর কখনো এলাও করব না। 300 বক্তব্য দেন জ্বালানি মন্ত্রী, তুলে ধরেন জ্বালানি পরিস্থিতি, সরকারের প্রস্তুতি পরিকল্পনা। সংসদকে তিনি জানান, 17 ফেব্রুয়ারি সরকার শপথ নেয়ার সময় ডিজেলের মজুদ ছিল 2,06,000 মেট্রিক টন। 30 মার্চ এ মজুদ এখন 2,18,000 মেট্রিক টন। 41 দিনে ডিজেল বিক্রি হয়েছে 4,82,000 মেট্রিক টন। এপ্রিলে মাসে 50,000 মেট্রিক টন অকটেন আমদানি করা হবে। দেশের উৎস থেকে পাওয়া যাবে 30,000 মেট্রিক টন। জ্বালানি তেল নিয়ে সংকট কাটছেই না, এ বিষয়ে আরো জেনে নিতে চাই। এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মশিউর অনিক। আপনি কোন পাম্পে রয়েছেন? চাপ কেমন দেখছেন? সরকার তো পুরস্কার ঘোষণা করেছে, কোনো মজুতদার কি আটক হয়েছেন? মজুতদার আটক হচ্ছে কিনা সেটি দেখার জন্য আপনাকে এক জায়গায় নিয়ে যেতে চাই। অর্থাৎ এখন যেখানে আমরা আছি নিকুঞ্জ পাম্প, সেখানে কিন্তু তেল নেই, সেখানে তেল দেওয়া সম্ভব হচ্ছে না এবং যে গাড়িগুলো আসছে তেলের জন্য, তারা কিন্তু তাদের জায়গা থেকে বলে দিচ্ছে তেল নেই। কিন্তু এখানকার যারা আসলে কর্মীরা আছে, তারা কিন্তু তেল দিতে পারছেন। কোথা থেকে দিতে পারছেন, কিভাবে দিতে পারছেন, সেটা একটু দেখার চেষ্টা করবো। এখনো একজন নেওয়ার চেষ্টা করছেন। একটু এদিকে আসবেন প্লিজ। হ্যালো, একটু জানাবেন যে আসলে তেল কিভাবে দিচ্ছেন। আমি তো তেল দিই না, মিটারম্যান, আমরা সিকিউরিটি এনে গাড়ি শুধু সিরিয়াল দেওয়া আর গাড়িগুলো সব ভাগ। এদিকে আসেন তো, এদিকে আসেন। হ্যালো, আপনি তেল দিচ্ছেন, ওই লোকটা আপনার থেকে তেল দিতে আসছে কিছুক্ষণ আগেও, আপনি কয়েকবার তেল দিয়েছেন, কিভাবে দিয়েছেন? না, আমি তো তেল দিই। আপনি তেল দিয়েছেন, আপনি অস্বীকার করছেন কেন? আমাদের কাছে ভিডিও আছে। না, তেল তারা কিনে রেখে যায়। আপনি খোলা তেল দিয়েছেন, কিভাবে দিয়েছেন সেটা বলেন। আমার কাছে আপনি আমার সাথে আসেন। আপনি তো তেল দেন নাই, তাই না? আপনার সাথে যে কথা বলছিল সে পালালো কেন? একটু আসেন, ভেতরে আসেন, দেখি তেলের মজুদ তো নেই, দেখি না, চলেন না। এই জায়গায় কোনো তেলের মজুদ নাই। আপনি এখান থেকে কিভাবে তেল কোথায় রাখছেন? না, আমি তো তেল দিই না স্যার। আপনি তেল দিয়েছেন, কিছুক্ষণ আগে আপনি তেল দিয়েছেন, আমাদের কাছে ফুটে যাচ্ছে, কিন্তু এখান থেকে তেল নিয়ে দিয়েছেন, আপনি কিভাবে দিয়েছেন? আমরা এখানে একটা তেলের মজুদ পেয়েছি, আমরা বের করছি তেলের মজুদটি। এভাবেই পাম্প কর্তৃপক্ষরা নিজেরা তেল মজুদ করছে এবং তেল দিচ্ছে। এটি কিসের তেল বলেন তো? পাম্পে তো তেল নাই, তাহলে এখানে তেল কি করতেছে? বাহির থেকে কিভাবে তেল কিনতেছে? 2 বিলিয়ন। আমরা ডিপুর লোক, আমরা পাম্পের লোক না। এটা তো বিআরটিসির আন্ডারেই পড়ে। এটা রাখছে কে? আমাদের তো কে রাখছে? আপনি বলেন। আমি রাখি ডিজেলে চলে। ব্যাগের মধ্যে করে, একটা ছোট ব্যাগের মধ্যে করে, এখানে কয় লিটারের তেল আছে? 20 লিটার তেল নিয়ে গেছে একজন, 10 লিটার তেল নিয়ে গেছে একজন, এখানে আমরা পেয়েছি 5 লিটার। আমরা তো রাখি না, আমরা জানি। কে রাখছে তেলটা? কে রাখছে? আমি রাখি নাই তেল। আপনি তেল নিয়ে এখান থেকে সাপ্লাই দিচ্ছেন, মিথ্যা বলছেন কেন? না স্যার, আমি সাপ্লাই দিই না। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে 3 মাসে হামে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে 600 শিশু, মারা গেছে 19 জন। রোগীদের অর্ধেকেরও বেশি আক্রান্ত হয়েছে টিকা নেয়ার আগেই, বাদ যাচ্ছে না নবজাতকও। অথচ দেশে এই রোগের টিকা দেয়া হয় 9 মাস
বয়সে। ফলে টিকা দেওয়ার সময় এগিয়ে আনার কথা ভাবছে স্বাস্থ্য অধিদপ্তর। শয্যা পরিপূর্ণ, ওয়ার্ডে জায়গা নেই, তাই বারান্দা পর্যন্ত মেঝেতে বিছানা পেতে চলছে চিকিৎসা। এই দৃশ্য রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালের। 85 রোগীর মধ্যে হামে আক্রান্ত হয়ে ভর্তি 70 জন। জানুয়ারি থেকে এ পর্যন্ত এই হাসপাতালে হাম নিয়ে ভর্তি হয় প্রায় 600 রোগী। জ্বর ও ফুসকুড়ির সঙ্গে সবারই উপসর্গ ছিল নিউমোনিয়া। এছাড়া ডায়রিয়া ও চোখের প্রদাহ নিয়ে এসেছিলেন অনেক রোগী। টিকা দিছি, 6টা টিকা দিছি, লাস্টেরটা দিয়ে 6টা টিকা। ভর্তি রোগীদের মধ্যে 1 বা 2 মাসের শিশুও আছে। 60 থেকে 70% বয়স 9 মাসের কম, অর্থাৎ টিকা নেয়ার আগেই আক্রান্ত তারা। 38% বয়স 1 বছরের বেশি। এদিকে টিকা নিয়েও শতকরা 10% শিশু আক্রান্ত হয়েছে হামে। তাদেরই একজন 11 মাসের উম্মে হাবিবা। এটা কোভিডের চেয়েও বেশি ছোঁয়াচে রোগ, সুতরাং আপনার সন্তানকে ভিড় এড়িয়ে চলুন এবং যে সকল বাচ্চার শরীরে জ্বর, সর্দি, কাশি দেখা গিয়েছে তাদেরকে আলাদাভাবে চিকিৎসা করার ব্যবস্থা করা উচিত এবং অন্য বাচ্চা থেকে সংস্পর্শ থেকে দূরে রাখা উচিত। এই হাসপাতালে চলতি মাসেই মারা গেছেন 19 রোগী। এর মধ্যে 7 জনের বয়স 9 মাসেরও কম। মারা যাওয়া শিশুরা আগে থেকেই অন্য রোগে আক্রান্ত ছিল। যে রোগীগুলোর মৃত্যু হয়েছে তাদের মধ্যে কোনো রোগী 4-5 দিন অন্য হসপিটালে চিকিৎসা নিয়েছে, তারপর যখন হাম শনাক্ত হয়েছে তখন আমাদের এখানে এসেছে। তারা বেশিরভাগ রোগী অনেক দেরিতে হাসপাতালে এসেছে। আগামী 30 এপ্রিল সিলেট থেকে শুরু হতে যাচ্ছে নতুন কুড়ি স্পোর্টস, যা পরবর্তীতে সারা দেশে চালু হবে, এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে তেজগাঁওয়ের নিজ কার্যালয়ে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদানের উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান তিনি। ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ডের আওতায় তালিকাভুক্ত 129 ক্রীড়াবিদ মাসে পাবেন 1 লাখ টাকা। পর্যায়ক্রমে এই তালিকায় যুক্ত হবেন মোট 500 জন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে সকালে ছিল জাতীয় ক্রীড়াবিদদের ক্রীড়া ভাতা, ক্রীড়া কার্ড প্রদান এবং সম্মাননা প্রদান অনুষ্ঠান, যা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে দেশে বিদেশে বিভিন্ন ক্রীড়ায় সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদ ও স্বর্ণপদক জয়ীদের হাতে সম্মাননা তুলে দেন সরকার প্রধান। পরে সম্মাননা প্রাপ্তরা নিজেদের অনুভূতি ব্যক্ত করেন। এ সময় খেলোয়াড়দের লিখিত বক্তব্যের বদলে নিজ অভিজ্ঞতা তুলে ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, সারা বিশ্বে ক্রীড়া শুধু শখ, বিনোদন বা শরীরচর্চা নয়, বরং পেশা হিসেবে স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশও সেক্ষেত্রে পিছিয়ে থাকবে না। জানান, ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ। 30 এপ্রিল সিলেট থেকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন কুড়ি স্পোর্টস, এবং একই সাথে ইনশাআল্লাহ এটা সারা দেশে শুরু হবে। 7টা খেলা আমরা ডিসাইড করেছি। এই 7টা খেলায় কারা পারদর্শী, ধীরে ধীরে সেই প্রতিভাবানদেরকে আমরা বের করে নিয়ে আসবো। লক্ষ্য থাকবে ইন্টারন্যাশনাল যে ইভেন্ট গুলো হয় সেগুলোতে আমরা হিট করা শুরু করবো আস্তে আস্তে। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর প্রথমবার ক্রীড়াবিদদের সম্মানী